নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আমাদের এই পৃথিবীতে, আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন রকম অপরাধ। আর সেই সব অমার্জনীয় অপরাধের ঘটনার চিত্ররূপ আমরা সপ্তাহে 7 দিন দেখাচ্ছি ক্রাইম ডায়েরির পর্দায়। আজও আমরা আপনাদের দেখাবো এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা, যা দেখে আপনারা শিউরে উঠবেন আর ভাববেন মানুষ এরকমও হতে পারে। কি ধোঁয়া বেরোচ্ছে কেন? আগুন লাগলো নাকি? আগুন আগুন! কে কোথায় আছো? আগুন আগুন লেগেছে! কে কোথায় আছো? আরে শান্তনুদা, কি হয়েছে? সকাল সকাল চেঁচাচ্ছ কেন? ওই দেখ না, ধোঁয়া। তাই তো না, ধোঁয়া বেরোচ্ছে তো। হ্যাঁ, তাই তো জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কেন? আরে আগুন লেগেছে সেই জন্যই তো ধোঁয়া বেরোচ্ছে, নাহলে কিসের জন্য ধোঁয়া বেরোবে? কিন্তু সম্রাটদার বাড়িতে আগুনটা লাগলো কিভাবে? সম্রাটের বৌদি ঠিক আছে তো? চল না গিয়ে দেখি। হ্যাঁ, চলো চলো চলো। শান্তনুদা, একবার ডেকে দেখো না। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। সম্রাট! পল্লবীদি! সম্রাট! পল্লবীদি! সম্রাটদা! কেউ তো সাড়াও দিচ্ছে না। পল্লবীদি! সবাই পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? একটা মিনিট দাঁড়াও তো। দেখি, দরজা তো খোলা ছিল। হ্যাঁ, তাই তো। চলো তো একবার ভেতরে ঢুকে দেখি। হ্যাঁ চলো তো। হ্যাঁ, চলো চলো চলো। পল্লবীদি! সম্রাট! সম্রাটদা! এ কি আপনারা বাড়ির ভেতর ঢুকে চলে এসেছেন? এসব কি বৌদি? জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সেই দেখে আমরা ভাবলাম যে হয়তো বাড়ির ভেতরে আগুন টাগুন লেগেছে, তাই তো আমরা সবাই ছুটে এলাম। ও না না, দেখছেন তো ধোঁয়াটা কোথা থেকে আসছে। এবার তাহলে আসুন। ওগুলো কি পড়াচ্ছেন? ও তেমন কিছু নয়। ও তেমন কিছু নয়? তার মানে আপনি কি পড়াচ্ছেন সেটা আপনি নিজে জানেন না? আরে এত কিছু জেনে আপনাদের কি দরকার? ঠিক আছে, ওটা আমাদের বলার দরকার নেই, কিন্তু আমরা এটা তো জানতে পারি যে সম্রাট কোথায়। আপনাদের বন্ধু ভেতরে আছে। ভেতরে কোথায়? ভেতরে আছে বলতে এই বাথরুমে। বাথরুমে বলছি, রান্নাঘরে আছে, রান্নাঘরে। ঠিক আছে, ওকে ডাকুন তো। ওকে তো এখন ডাকা যাবে না। ডাকা যাবে না কেন? ডাকা যাবে নাটা কেন? বলছি তো ডাকা যাবে না। সম্রাট! সম্রাট! তুই শিগগির একটু বাইরে আয় তো। সম্রাট! সম্রাট! কি সম্রাটদা সাড়া দিচ্ছে না কেন? হ্যাঁ, তুই এক কাজ কর, ভেতরে ঢুকে দেখ। হ্যাঁ, আমি দেখছি। ভেতরে যাবেন না। কেন যাব না? কেন যাবো না মানে? এইভাবে বলা নেই, কওয়া নেই, কারোর বাড়ির ভেতর না বলে ঢুকে যাওয়া যায় নাকি? জানেন না এটা অসভ্যতামি? সেটা আপনার যা মনে হয় আপনি বলুন, আমি তো ভেতরে যাবই। সরুন। আরে আরে কোথায় যান? শুনুন, আপনারা যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। হ্যাঁ, সম্রাটদা, আমি কিন্তু আবার পুলিশ ডাকবো, আপনাদের সব কটাকে একেবারে জেলে ঢোকাবো। দেখুন, ওসব ফালতু কথা বলে না কোনো লাভ নেই। হ্যাঁ, শান্তনুদা, একবার এইদিকে এসো, দেখো সর্বনাশ হয়ে গেছে। কি হলো? আরে যাবেন না। আরে কোথায় যাচ্ছেন আপনারা? শুনুন। কি হলো নাকি? চেঁচাচ্ছিস কেন? ওই দেখো। এ কি খুন? কে মারলো সম্রাটকে? বৌদি। হ্যাঁ, বৌদি বলতে পারবে সম্রাটদাকে কে মেরেছে। ঠিক বলেছিস, চল দেখে। চলো তো। চল। আরে কোথায় গেল? হ্যাঁ, তাই তো। পল্লবীদি কোথায় গেল? তালে বলে সুযোগ পেয়ে কেটে পড়েছে মনে হচ্ছে। আমারও তাই মনে হয় শান্তনুদা, বৌদি সুযোগ বুঝে ঠিক কেটে পড়েছে। কেটে পড়েছে না? হ্যাঁ, পালিয়ে যাবে কোথায় আমিও দেখছি। হ্যালো হ্যালো, বাগুইহাটি থানা। সাল 2015,
বাগুইহাটি থানার কুলবেড়িয়ার একটি বাড়ির জানলা থেকে ধোঁয়া বেরোতে থেকে প্রতিবেশীরা সেই বাড়ির দিকে ছুটে যায়। গিয়ে দেখে বাড়ির বউ পল্লবী সেই বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে কিছু কাগজ জ্বালাচ্ছে। তখন স্বামীর খোঁজ করতে গিয়ে দেখা যায় সেই বাড়ির বাথরুমে পড়ে আছে পল্লবীর স্বামী সম্রাটের রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগুইহাটি থানায়। আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই ঘটনাস্থলে আর শুরু করে দিই তদন্ত। তদন্তে আমরা কি পাই আসুন আজ আমরা সেটাই আপনাদের দেখাই। ভিকটিমের নাম পরিচয় কি? ভিকটিমের নাম স্যার সম্রাট, সম্রাট নিয়োগী। বয়স কত হবে? বয়স আনুমানিক ওই 34-35। কি করতো কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, প্রতিবেশীরা বলল ও এখানকার একটা লোকাল ট্রাভেল এজেন্সিতে অ্যাকাউন্টেন্টের কাজ করতো। ট্রাভেল এজেন্সি? কি নাম? খুব সম্ভবত সেন ট্রাভেলস। বাড়িটা কি ভিকটিমের নিজের? না স্যার, ভাড়ায় থাকতো। প্রতিবেশীরা বলল সম্রাটের আসল বাড়ি হাবড়ায়। তাহলে তো এক্ষুনি হাবড়া থানায় যোগাযোগ করে ভিকটিমের বাড়ির লোককে খবর দিতে হয়। স্যার আমি জানতে পেরেছি আদি বাড়ি হাবড়ায় হলেও এখন সম্রাটের কোনো আত্মীয় স্বজন হাবড়াতে আর থাকে না। কেন? আসলে গত বছর সম্রাটের বিধবা মা মারা যাওয়ার পর ও হাবড়ার বাড়িটা নাকি বিক্রি করে দেয়। তারপর বউ নিয়ে এখানে মানে এই বাড়িটা ভাড়া করে এখানেই থাকতে ওরা শুরু করেছিল। সম্রাটের বউয়ের সঙ্গে আমাদের ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। সম্রাটের বউ মিসিং স্যার। মিসিং? মিসিং বলতে? প্রতিবেশীদের কাছ থেকে যা শুনলাম, সকালবেলা ঘরের জানলা দিয়ে ধোয়া বেরোতে দেখে সবাই ভেবেছিল বোধহয় বাড়িতে আগুন লেগেছে, কিন্তু তারপর ওরা বাড়িতে ঢুকে যা দেখলো সম্রাটের বউ পল্লবী ও জানলার সামনে বসে কিছু কাগজ পোড়াচ্ছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর সম্রাটকে ডেকে সারা শব্দ না পেয়ে একজন বাড়ির ভেতরে ঢুকে এখানে সম্রাটের বডি দেখতে পায়, চিৎকার শুরু করে। সেই চিৎকারের শব্দ শুনে বাকিরা সবাই যখন ছুটে আসে, সেই সুযোগ নিয়ে সম্রাটের বউ বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় স্যার। তার মানে সম্রাটের বউয়ের মনে পাপ ছিল। একদমই তাই স্যার, না হলে গোলমালের সুযোগ নিয়ে ও পালাতে যাবে কেন? সে পালিয়েছে পালাক, খুব বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, আমরা ঠিক খুঁজে বার করে ফেলবো। আমাদের এই মুহূর্তে সম্রাটের প্রতিবেশীদের সঙ্গে একটু কথা বলা দরকার। বেশ, তো আসুন না, পাড়ার লোকজন বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে। চলো। কোথায় থাকিস? আচ্ছা স্যার, আপনাদের সঙ্গে একটু কথা বলবেন। হ্যাঁ বলুন। নমস্কার। আচ্ছা, এই সম্রাট কতদিন ধরে তার বউকে নিয়ে এখানে ভাড়া থাকতো? গত বছর মার্চ মাস নাগাদ এই বাড়িটা ভাড়া নিয়েছিল। 11 মাসের এগ্রিমেন্ট হয়েছিল, পরে সেটাকে আমি আরো 11 মাস বাড়িয়ে রিনিউ করে দিই স্যার। তাহলে আপনি সম্রাটের বাড়িওয়ালা? হ্যাঁ, সম্রাট আমার ভাড়াটে ছিল। আপনার নাম? শ্যামল বসু। কোথায় থাকেন? আমি পরিবার নিয়ে স্যার এই পাশের পাড়াতেই থাকি। সম্রাটের আসল বাড়ি তো শুনেছি হাবড়ায়। হ্যাঁ, ও বেসিক্যালি হাবড়ার ছেলে, কিন্তু কর্মসূত্রে বউ নিয়ে এখানে ভাড়া থাকতো। তাহলে আপনার সাথে সম্রাটের পরিচয় হয়েছিল কি করে? এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য একটা দৈনিক খবরের কাগজে আমি বিজ্ঞাপন দেই, সেইটা দেখেও আমার সাথে যোগাযোগ করেছিল। আচ্ছা, আপনার এই ভাড়াটে ওর স্বভাব চরিত্র কেমন ছিল? সম্রাট ছেলেটা খুবই ভালো স্যার, মেয়েবাজি বা মদ খাওয়া এসব থেকেও দূরে থাকতো, শান্ত এবং ভদ্র গোছের। কিন্তু স্যার। কিন্তু কি? কারোর ব্যক্তিগত ব্যাপারে কিছু বলাটা ঠিক হবে না। দেখুন শ্যামবাবু, এই মুহূর্তে এত ভদ্রতা দেখিয়ে আর নীতিজ্ঞান ফলিয়ে লাভ নেই। এখানে একটা খুন হয়েছে আর আমরা তার তদন্ত শুরু করেছি। সেখানে আপনি এবং আপনারা কোনো কিছু গোপন করলে অপরাধীরই সুবিধা হবে। তাকে কোনোদিনই ধরে আইনের আওতায় আনা যাবে না। ঠিক আছে, বলছি সম্রাট ভালো ছেলে ছিল স্যার, কিন্তু ওর বউটা ঠিক সুবিধের ছিল না। হঠাৎ আপনার এরকম মনে হওয়ার কারণ? এটা আমার মনে হওয়ার ব্যাপার নয় স্যার, সম্রাটের মুখ থেকেই শুনেছিলাম। আমি কেন, যে কোনো মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব। স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক একটা অশান্তি লেগেছিল। একটু খুলে বলবেন প্লিজ, সম্রাটের মুখ থেকে আপনি ঠিক কি শুনেছিলেন? হ্যাঁ স্যার, গত মাসে পয়লা ভাড়াটা আনতে এসে ছুটির দিন তাই সকাল সকাল চলে এলাম। তা বৌমাকে দেখছি না। বৌমা কি ভেতরে নাকি? না, আসলে ও বাড়িতে নেই। কোথায় গেছে?
শপিং করতে? না না, শপিংয়ে নয়। তাহলে আসলে আমিও জানি না পল্লবী ঠিক কোথায়। সেটা কিরকম ধারার কথা? ঘরের বউ কোথায় গেছে তুমি জানো না, সেটা আমাকে তুমি বিশ্বাস করতে বলো? আসলে আজ 1 মাস হয়ে গেল পল্লবীর সাথে আমার কথা বন্ধ। কথা বন্ধ? মাসখানেক ধরে? কেন? আসলে শ্যামলদা, ওর সাথে একদিন তুমুল ঝগড়া হয়েছিল। আরে পৃথিবীতে সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তাই বলে কি কথা বন্ধ করে দিতে হবে? কথা বলাটা আমি বন্ধ করিনি শ্যামলদা, ওই বন্ধ করেছে। নিশ্চয়ই তুমি বৌমার পেছনে লেগেছিলে, কিছু দুষ্টুমি করেছো সেই জন্যে। না না দাদা, ওকে আমি খালি জিজ্ঞাসা করেছিলাম হঠাৎ হোম ডেলিভারিতে খাওয়া নিতে যাবো কেন। কারণ আমার পক্ষে রোজ দুবেলা নিয়ম করে রান্নাঘরে হাঁড়ি ঠেলা সম্ভব হচ্ছে না। এই আবার কি কথা? বাড়ির বউ রান্না করতে পারবে না? না, পারবো না। এক কথা আর কতবার বলতে হবে তোমাকে? এই তো বেশ কিছুদিন এটা ওটা রান্না করে খাওয়াচ্ছিল আমাকে, হঠাৎ কি এমন হলো? হাতে পায়ে কি জং ধরে গেছে নাকি? এই শোনো, অত কথা বলার তো কোনো দরকার নেই। তুমি আজকে হোম ডেলিভারিতে কল করবে, সব পাকা কথা বলে নেবে। আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? আমি এত টাকা মাইনে পাই না, সারা মাস ধরে দুবেলা কারি কারি টাকা খরচা করে খাবার বাইরে থেকে আনবো। বেশ, তাহলে তুমি উপোস করে থাকবে আর আমি অভুক্ত থাকবো। একটা কথা বলছি পল্লবী, কিছু মনে করো না। এই কদিন ধরে দেখছি তোমার চাল চলন কিন্তু আমার একদম ভালো লাগছে না। যখন তখন হুট করে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছ, রাত করে বাড়ি ফিরছো, আবার ঘরে থাকলেও ফোন নিয়ে ওই জানলার কাছে গিয়ে গুনগুন করে কথা বলছো। এইসব কিন্তু আমি মুখ বুঝে একদম সহ্য করব না, আর এইসব তোমাকে বন্ধ করতে হবে। কি কি বলছো? আমার জীবন আমি কিভাবে বাঁচবো না বাঁচবো সেটা তুমি ঠিক করে দেবে নাকি? আমি কি তোমার কেনা দাসীবাদী নাকি? তোমার জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক নয় পল্লবী, আর এটা আমি কেন, পৃথিবীর কোনো স্বামী মেনে নেবে না। মানলে মানবে, আর না মানতে পারলে নিজেরটা বুঝে নেবে, কেমন? আমার জীবন আমি কিভাবে বাঁচবো সেটা আমি ঠিক করব। তোমার যদি পোষায় তাহলে থাকো, আর না হলে যাও না, ডিভোর্স পেপার নিয়ে আসো, আমি সই করে দেবো, আর এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। বড় এলো আমাকে হুকুম করার গোসাই। সে কি বৌমা এত উগ্র, এত অ্যারোগেন্ট, আগে তো জানতাম না। আমিও জানতাম না শ্যামলদা, বিশ্বাস করুন, ও না আগে এরকম ছিল না জানেন। ওর এই মিষ্টি স্বভাবের জন্য ওর সাথে 1.5 বছর প্রেম করেছিলাম, তারপরে মায়ের অনিচ্ছা সত্ত্বেও ওকে বাড়ির বউ করে ঘরে এনেছিলাম। সম্রাট, তোমায় একটা কথা বলি শোনো। বলুন। কোনো মানুষ এমনি এমনি চেঞ্জ হয় না, তার চেঞ্জ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো তো, পল্লবী এত বেপরা হয়ে উঠলো কেন? বুঝলাম, কিন্তু পল্লবী হঠাৎ কেন এত বদলে গেল, সম্রাট খোঁজ খবর নিয়ে সেটা জানতে পেরেছিল কি? জানি না স্যার, আমার সঙ্গে সম্রাটের আর পরে দেখা হয়নি, তাই এই বিষয় ওর কাছ থেকে আমি আর কিছু জানতে পারিনি। কিন্তু স্যার আমি জানি বৌদি কেন সম্রাটের সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছিল। আপনি জানেন? হ্যাঁ স্যার, আমি অনেক কিছুই জানি স্যার। আপনি কে বলুন তো? স্যার, আমার নাম শান্তনু ভাদুড়ি, আমি এই পাড়াতেই থাকি স্যার। সম্রাট আর আমি খুব ঘনিষ্ঠ বন্ধু। দাঁড়ান, সম্রাট তো হাবড়ার ছেলে, আর আপনি তো বাগুইহাটির, তাহলে আপনাদের দুজনের মধ্যে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব কিভাবে হয়েছিল? আসলে স্যার, সম্রাট যখন ওই 1.5 বছর আগে ভাড়ার জন্য এখানে আসে, তখন ও অফিস থেকে ফিরে প্রায় আমাদের ক্লাবে যেত ক্যারাম খেলবার জন্য। সেখান থেকেই আমার সাথে ওর আলাপ পরিচয় হয়, তারপরে আমাদের একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। বুঝলাম। তা আপনি ঠিক কি জানেন বলুন তো? আসলে স্যার, গত সপ্তাহে তাই না, গরম গরম সিঙ্গাড়া খা। তুই খা, আমার খেতে ইচ্ছা করছে না। আরে তুই হলি তেলে ভাজার পোকা, আর তুই করছিস সিঙ্গাড়া রিভিউজ? আশ্চর্য তো। জানিস শান্তনু, যাকে ভালোবেসে মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে এনেছিলাম, সেই এখন আমার ভালোবাসা রিফিউজ করে অন্য কারুকে জড়িয়ে ধরেছে। আর এখন এসব সিঙ্গাড়াকে কি করবো বলতো? শোন, মন ভালো থাকলে না বন্ধুর দেওয়া বিষ ও হাসি মুখে গলায় ঢেলে নেওয়া যায়, আর এখন এসব কিছু আমার গলা দিয়ে নামবে না রে। বৌদি কার সাথে জড়িয়ে পড়েছে? তুই তাকে চিনিস? আমি তাকে চিনি। কে সে? আমাদের এই পাড়াতেই থাকে। কে তুই নাম বল। অরিন্দম। আচ্ছা, ওই চন্দ্রবাবুর বাড়ির একতলাতে যে ছেলেটা ভাড়ায় থাকে, সে তো?
তাছাড়া আবার কে হবে? ঠিক আছে, আজ ক্লাবের ছেলেগুলোকে নিয়ে গিয়ে না রাস্তায় ফেলে মারবো ওকে। একদম নয়, এইসব কিচ্ছু করবি না তোরা। কিন্তু কেন? একটা ছেলে তোর সংসার ভেঙে দিচ্ছে আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করব? সহ্য করবি, আর আমাকেও সবকিছু মুখ বুঝে সহ্য করতে হবে। কেন? হ্যাঁ, কে তোকে মাথার দিব্যি দিয়েছে মেনে নেওয়ার? কারণ এক হাতে কখনোই তালি বাজে না। তো অরিন্দমকে পিটিয়ে কি করবো বলতো? আমার নিজের বউই তো ঠিক নয়। তোদের বৌদি ওই কাঙালকে সাপ খেতে দেখিয়েছে, আর এখন ওই কাঙালকে একা দোষ দিয়ে কি করবো বলতো? আরে তুই তো জানিস অরিন্দম ছেলেটা কেমন। ও চাকরি দেওয়ার নাম করে কত কত টাকা তুলেছে জানিস? সব জানি, সবটা জানি, আর সেই জন্যই তো আমার চিন্তা। আচ্ছা, ওই অরিন্দম যদি চিটিংবাজি করতে গিয়ে পুলিশের খপ্পরে পড়ে, আমার বউকে নিয়ে তো টানাটানি হবে বল। তখন আমি কি করবো বলতো ভাই? আমি তো পুরো ধনে প্রাণে মারা পড়ে যাব। আচ্ছা, এই অরিন্দম বলে ছেলেটা কোথায় যেন থাকে বললেন? এই পাড়াতেই স্যার, ওই চন্দ্রবাবুর বাড়ির একতলায়, গলির মুখেই বাড়িটা। তার মানে অরিন্দম এখানে ঘর ভাড়া নিয়ে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কতদিন আছে ও এ পাড়ায়? তা প্রায় বছর খানেকের বেশি। অরিন্দমের আসল বাড়ি কোথায়? সেটা আমি ঠিক জানি না স্যার। আসলে ও কারোর সাথে খুব একটা কথা বলতো না, সবার সাথে মিশতও না। ঘন্টাদার ভাতের হোটেলে খায় আর ওই বেকার ছেলেপুলেদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা তোলে। তাহলে অরিন্দমের ঘরেই সম্রাটের বউ পল্লবীর নিয়মিত যাতায়াত ছিল? হ্যাঁ স্যার। কিন্তু পল্লবী হঠাৎ পালিয়ে গেল কেন? সেটাই তো বুঝতে পারছি না স্যার। পল্লবীর বাপের বাড়িটা কোথায় সেটা আপনার জানা আছে কি? হ্যাঁ স্যার, অশোকনগর। অরূপ, বলুন স্যার। তুমি বরং সম্রাটের বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। রাইট স্যার। আর বাড়িটাকেও সিল করে দাও। করে দেবো। আর এদের দুজনের স্টেটমেন্টটা রেকর্ড করো। হয়ে যাবে স্যার। আর হ্যাঁ, অরিন্দম বলে ছেলেটাকে খুঁজে থানায় নিয়ে এসো। ওকে স্যার। আমার দৃঢ় বিশ্বাস এই অরিন্দম বলে ছেলেটাকে একটু নাড়াচাড়া করলেই বোঝা যাবে এই পল্লবী কোথায় পালিয়েছে। তোর নাম তো অরিন্দম? হ্যাঁ স্যার, আমার নাম অরিন্দম। পদবী কি? সামন্ত। তো তুই যেখানে ঘর ভাড়া করে থাকিস সেই আগে একটা খুন হয়েছে, জানিস নিশ্চয়ই? না তো স্যার, জানি না তো। সে কি? গোটা পশ্চিমবঙ্গের সব লোক জেনে গেছে, টিভিতে দেখাচ্ছে, খবরের কাগজে ফলো করে ছাপছে, আর তুই বলছিস তুই জানিস না? আসলে স্যার, ওইসব খবর টবরে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। তাহলে কিসে ইন্টারেস্ট আছে তোর? চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে মোটা মোটা টাকা তোলায়, নাকি অন্য লোকের বউকে পটিয়ে তার সঙ্গে ফুর্তি করায়? এইসব আপনারা কি বলছেন? পল্লবীর সঙ্গে তোর যে সম্পর্ক ছিল সেটা কি তুই অস্বীকার করতে পারিস? কে পল্লবী স্যার? কে পল্লবী? আমি চিনি পল্লবীকে। কি করে চিনলি? কোথায় আলাপ হয়েছিল তোর সঙ্গে? পাড়াতেই, নেপালদার মুদির দোকানে। তারপর স্যার যাওয়া আসার পথে মাঝে মধ্যে দেখা হতো, ওই টুকটাক কথাবার্তা হতো, আর তারপর আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। থামিস না, থামলে কিন্তু রুলের গুঁতো খেয়ে মরে যাবি। না না স্যার, বলছি আসলে স্যার, তারপর আমার ঘরে ওর যাতায়াত শুরু হয়ে যায়, আর তারপর একদিন। চাকরি? তুমি বেকার ছেলে মেয়েদের চাকরি পাইয়ে দাও? হ্যাঁ, আমার হাত ধরে কত বেকার ছেলে মেয়ে চাকরি পেয়েছে জানো? প্রত্যেকে আজকে নিজেদের জীবনে সেটেলও করে গেছে। বাহ, সে তো খুব ভালো কথা। তা কোথায় চাকরি পাইয়ে দাও তুমি? ইউজুয়ালি সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, এছাড়া প্রাইভেট কোম্পানির চাকরিও আছে। তার মানে নিশ্চয়ই তোমার অনেক বড় বড় লোকেদের সাথেও চেনা জানা আছে, তাই না? তা তো আছেই, নামগুলো শুনলে তুমি চমকে উঠবে। পুকুরের সমস্ত বড় বড় রাঘব বলদের সঙ্গে আমার ওঠা বসা। সে তো বুঝলাম, কিন্তু তুমি নিশ্চয়ই কাউকে ফ্রিতে চাকরি পাইয়ে দাও না? তুমিও যেমন। আরে বাবা, আমি কি সমাজ সেবা করতে নেমেছি নাকি? আর তাছাড়া আজকের দিনে কি বিনা পয়সায় কারো চাকরি হয়? সেটাই বলছি আমিও। আচ্ছা, কত দক্ষিণা দিতে হয় তোমাকে? সেটা পার্টির আর্থিক অবস্থার উপর নির্ভর করে, তবে আমি লাখ তিনেকের নিচে নামি না। লাখ তিনেক? বাবা,
তুমি তো তাহলে বড়লোক মানুষ গো। ওই আর কি। কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও, এত বড়লোক হওয়া সত্ত্বেও তুমি এরকম সস্তার ভাড়া বাড়িতে থাকো কেন? তাহলে কোথায় থাকবো? আরে বাবা, একটা বড় সড়ো ফ্ল্যাট তো নিতে পারো। পল্লবী, আজকের দুনিয়ায় নিজেকে লুকিয়ে রেখে সহজ সরল জীবনযাপন করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। না হলে কিন্তু লোকের চোখ টাটাবে আর তারপর নজর লেগে যাবে। তা ঠিক। অরিন্দম, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। মানে বলছি যে আমার বরের যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা হয়ে যেত আর কি, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা যেভাবে হোক ঠিক জোগাড় করে দেবো। সেসব হবে, আগে নিজে বলো তো, তুমি নিজে রোজগার করতে চাও না? আমার চাকরি হবে না গো অরিন্দম। কেন হবে না? কি করে হবে বলো তো অরিন্দম? ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করার পর আমি পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলাম। আমার পেটে কি আর বিদ্যে আছে? সেটা হয়তো নেই, কিন্তু ডিগ্রির চাইতেও একটা মেয়ের কাছে যেটা থাকা সবচেয়ে বেশি দরকার সেটা কিন্তু তোমার আছে। তাই নাকি? কি সেটা? রূপ। আরে আমি সত্যি বলছি, তুমি তোমার এই অসাধারণ রূপ ভাঙিয়ে মোটা টাকা ইনকাম করতে পারো। কি? হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, তুমি কি আমাকে খারাপ কাজ করে টাকা ইনকাম করার পরামর্শ দিচ্ছ নাকি? ধ্যাত পাগলি, আমি কি সেটা বলেছি নাকি? তাহলে দেখো, আমি মূলত বাজার ঘুরে আর সোশ্যাল মিডিয়া থেকে পার্টি জোগাড় করি, আর তারপর তাদেরকে চাকরির টোপ দিই। কিন্তু সবাই যে এক কথাতে রাজি হয়ে যায় তা তো নয়। আর এখানেই শুরু হবে তোমার খেলা। খেলা বলতে? দেখো, পার্টিকে আমি প্রথমে আমার ঘরে ডাকবো, তারপর তুমি তোমার রূপ আর ছলাকলায় ভুলিয়ে তাদেরকে টাকা দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলবে। কিন্তু অরিন্দম, আরে এত কিন্তুর কি আছে? আর বললাম না, এটা একটা খেলা। তোমায় তো আমি পার্টির সঙ্গে শুতে বলছি না। তুমি জাস্ট একটু গা ঘেঁষে বসবে, দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, ব্যাস, তাতেই কাজ হয়ে যাবে। তো মানে কত টাকা পেতে পারি আমি? তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে তো? হ্যাঁ, আছে একটা। ব্যাস, ঠিক আছে, আমার কাজটা করে দাও। তারপর নিয়ম করে পার্টি পিছু 5% তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। অঞ্জন, তুমি বরং 7 লাখ টাকা দিও, কেমন? দেখো, বেশি চাইলাম না কিন্তু। না বলবে না, আমার দিব্যি রইল। বাহ, চমৎকার! তোর তো ডবল ইঞ্জিন চলছিল। একদিকে পল্লবীর সঙ্গে প্রেম, আবার অন্যদিকে সেই পল্লবীকেই কাজে লাগিয়ে বাজার থেকে লোকজনকে ঠকিয়ে মোটা মোটা টাকা তোলা। আমি কিন্তু পল্লবীকে ঠকাইনি স্যার, আমি নিয়ম করে ওর অ্যাকাউন্টে টাকা ফেলে গেছি। তুই কার অ্যাকাউন্টে কত টাকা ফেলেছিস তার হিসেব অন্যদিন হবে। তার আগে বল, তুই পল্লবীর স্বামী সম্রাটকে কেন খুন করলি? পল্লবীর বরকে আমি মারিনি স্যার, সত্যি বলছি স্যার, আমি মারিনি ওকে। মিথ্যা কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেবো অরিন্দম। বাবার লোকনাথের দিব্যি বলছি, আমি ওকে মারিনি স্যার। তাহলে কে মেরেছে সম্রাটকে? আমি সত্যি বলছি স্যার, আমি জানি না কে মেরেছে, আমি মারিনি স্যার। সত্যি বলছি, আমি মারিনি, আমার মায়ের দিব্যি, আমি মারিনি স্যার। তাহলে কে মেরেছে পল্লবীর স্বামীকে? আমি তো জানি না স্যার কে মেরেছে, তবে 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 কি? তবে যেদিন সম্রাট খুন হয়েছে সেদিন রাতে আমি পল্লবীকে ফোন করেছিলাম। সে কি কি বলছো তুমি এসব? তাহলে আর বলছি কি তোমায়? তুমি যদি আমার অবস্থা নিজের চোখে দেখতে না, তাহলে বুঝতে পারতে। আরে তোমার বাড়িতে কে কে এসছে? 5-6 জন এসেছে। সব থেকে বেশি লাফাচ্ছে ওই ছেলেটা। কোন ছেলেটা? আরে ওই যে, আরে আরে কি নাম, আরে অঞ্জন। যার থেকে তুমি 7 লাখ টাকা নিয়েছিলে। সর্বনাশ! তোমাকে তখন বারবার বলেছিলাম পাড়ার মধ্যে এইসব করতে যেও না, শুনলে না? এখন টাকা চাওয়ার জন্য কিন্তু আমার বাড়ি অবধি পৌঁছে গেছে। হ্যাঁ, এরপর যদি তোমার ঘরে যায় আর তোমার গলায় গামছা বেঁধে হিড়ির করে টানতে টানতে টাকা আদায় করে গণপিটুনি দেয়, তখন সামলাতে পারবে তো? আরে বাবা, আমার বাড়িতে এলে আমি ঠিক বুঝে নেব, তুমি আগে তোমার দিকটা দেখো। কি দেখবো বলো? আমি নিজের দিকটা আর কি দেখবো? আমার তো টেনশনে মাথা কাজ করছে না, হাত পা কাঁপছে। তারপর জানো কি হয়েছে? আমার বরকে সব বলে দিয়েছে। এখন আমার বর যে আমার কি অবস্থা করবে আমি তো সেটাই বুঝতে পারছি না। অঞ্জনকে?
ওই পাড়াতেই থাকে স্যার, সায়েন্স গ্র্যাজুয়েট, কিন্তু ও অনেক চেষ্টা করেও চাকরি পায়নি। তারপর আমরা দুজনে মিলে নাও ধরো। আবার এইসবের কি দরকার ছিল? বারে কি হয়েছে দাদু? আজকে আমরা খাওয়াচ্ছি, চাকরি পেয়ে গেলে তুমি না হয় আমাদের দুজনকে একদিন রেস্টুরেন্টে খাইয়ে দেবে, মিটে গেল। তা চাকরিটা হয়ে যাবে তো? হবে না কেন? তুমি টাকাটা আজকেই ফুল পেমেন্ট করে দাও, 1 মাসের মধ্যে তোমার চাকরি হয়ে যাবে। এমনকি অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও তোমার হাতে পৌঁছে যাবে। তা বলছিলাম যে কত দিতে হবে অরিন্দম দা? 10 লাখ? আজকের দিনে 10,000-এ কারো চাকরি হয় নাকি? কিন্তু আমি তো অত টাকা দিতে পারবো না। তা কত দিতে পারবে? ওই মেরে কেটে কষ্টসিষ্ট করে ওই 1,05,000 মতো দিতে পারবো, তার বেশি সম্ভব নয় আমার পক্ষে। 1,05,000-এ পিওনের চাকরি হবে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অঞ্জন তুমি বরং 7 লাখ টাকা দিও, কেমন? দেখো বেশি চাইলাম না কিন্তু। না বলবে না, আমার দিব্যি রইল। তার মানে সেদিন রাতে অঞ্জন বলে ছেলেটাই লোকজন নিয়ে সম্রাটের বাড়িতে চড়াও হয়েছিল? হ্যাঁ স্যার, পল্লবী তো আমাকে ফোনে সেরকমই বলেছিল। আচ্ছা, পল্লবীকে যে সেদিন সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা জানিস নিশ্চয়ই? হ্যাঁ স্যার, আমি জানি। ও কি পালানোর আগে তোর কাছে এসেছিল? না স্যার, ও তো আসেনি। না এলেও তোকে নিশ্চয়ই ফোন করেছিল। অদ্ভুতভাবে ও আমাকে ফোন বা মেসেজ কিছুই করেনি। তুই নিজে থেকে ফোন বা মেসেজ করে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করিসনি? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু ওর ফোন তো সুইচ অফ। আমি ওকে মেসেজ করেছিলাম, কিন্তু একটা মেসেজও ডেলিভার্ড হয়নি। পল্লবীর বাপের বাড়িতে কে কে আছে তুই জানিস? হ্যাঁ, আমি যতদূর জানি অশোকনগরে ওর বিধবা মা আর ডিভোর্সি দিদি থাকে। অরূপ, বলুন স্যার। তুই সবার আগে এই অরিন্দমের এগেন্স্টে এক্ষুনি একটা চিটিংবাজি এফআইআর দায়ের করো। না স্যার, না স্যার, প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, প্লিজ। যা বলছি সেটা করো, আর ওই অঞ্জন বলে ছেলেটাকে এক্ষুনি থানায় তুলে নিয়ে আসো। তারপর দেখছি খুনটা আসলে কে করেছে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি সম্রাটদাকে খুন করিনি স্যার। বরং আমি সেদিন প্রথম সম্রাটদার বাথরুমে ঢুকে দাদার বডিটা দেখতে পাই স্যার। বাড়িতে ঢুকে বলতে? আসলে স্যার, সম্রাটদার বাড়ির জানলা দিয়ে সেই দিনকে সকালবেলা ধোঁয়া বেরোতে দেখে আমাদের পাড়ার শান্তনুদা আগুন আগুন বলে চিৎকার করছিল। সেই চিৎকার শুনে আমরা পাড়া প্রতিবেশী কয়েকজন তাড়াতাড়ি করে সম্রাটদার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি যে সম্রাটদার বউ মানে পল্লবী বৌদি কিছু কাগজপত্র পোড়াচ্ছে, কিন্তু সম্রাটদা কোথাও নেই। তখন বৌদিকে জিজ্ঞেস করাতে বৌদি একবারে এক এক রকমের কথা বলছিল, আর তখন আমার মনে একটা সন্দেহ দানা বাঁধলো। আর সেই সন্দেহের বশেই আমি সম্রাটদার বাড়ির বাথরুমে যাই, আর গিয়ে দেখি যে সম্রাটদার রক্তাক্ত লাশটা পড়ে আছে স্যার। তুমি বলছো সম্রাটের বডিটা তুমি প্রথম দেখেছিলে, কিন্তু ফোন পেয়ে আমরা ওখানে যখন যাই তোমাকে তো দেখতে পাইনি। আসলে শান্তনুদার থানায় ফোন করার পরেই আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম স্যার। কেন বেরিয়ে গেছিলে? কেন? তোমার কোন রাজকার্য ছিল শুনি? আসলে আমার টিউশন পড়াতে যাওয়ার ছিল। একদিন টিউশন পড়াতে না গেলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আসলে স্যার আমি বেকার, আর গত 2 মাস আগে আমি সম্রাটদার বউয়ের বন্ধু অরিন্দম দাকে চাকরির জন্য 7 লাখ টাকা খুব কষ্ট করে জোগাড় করে দিয়েছিলাম স্যার। কিন্তু সেই চাকরি আমি আজও পাইনি, আর সেই টাকাগুলোও স্যার ওরা আমাকে আর ফেরত দেয়নি। তাই আমি যদি টিউশন কামাই করি তাহলে আমার সংসারটাও চলবে না স্যার। কিন্তু 7 লাখ টাকা ফেরত নেওয়ার জন্য খুন হওয়ার আগের দিন রাত্রে তুমি লোকজন নিয়ে সম্রাটের উপর চড়াও হওনি? হ্যাঁ স্যার, আমি মানছি যে আমি সেই দিনকে সম্রাটদার বাড়িতে গেছিলাম, কিন্তু দেখো ভাই অঞ্জন, তুমিই তো বললে তোমার থেকে টাকা নিয়েছে আমার বউ আর বউয়ের বন্ধু, তাহলে আমি ফেরত দেবো কেন? এর কি গ্যারেন্টি আছে সম্রাটদা?
যে তুমি এগুলোর মধ্যে জড়িত নয়? বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি না। চুপ, একদম চুপ। আমি জানি তুমি সব জানো, তুমি সব জানতে। জেনে শুনে নিজের বউকে এইভাবে টোপের মতো ব্যবহার করে টাকা তুলতে তোমার এতটুকু লজ্জা করে না? হ্যাঁ, এতটুকু বিবেকে বাঁধে না তোমার? মুখ সামলে কথা বলবে। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ বলে দিলাম। লিমিট আমি নয়, তুমি ক্রস করে গেছো দাদা। নিজের মাইনের টাকা কম বলে নিজের বউকে দিয়ে এইভাবে ব্যবসা করাচ্ছ। আর একটা ফালতু কথা বললে না, জিভ টেনে একেবারে ছিঁড়ে ফেলে দিলাম। অনেক কথা বলে ফেলেছো তুমি, এবার আমার কথা শোনো। 7 দিন সময় দিলাম আমি তোমাকে, তার মধ্যে টাকাটা যেন জোগাড় হয়ে যায়। আর সেটা যদি না হয়েছে, আমি কিন্তু তোমার বাড়িতে এসে আর ভালো মুখে কথা বলবো না। কথাটা মাথায় রেখো। তার মানে তুমি স্বীকার করছো যে টাকাটা ফেরত পাওয়ার জন্য তুমি পাড়ার লোকজনের সামনে সম্রাটকে হুমকি দিয়েছিলে? স্যার, আমি স্বীকার করছি, আমি হুমকি দিয়েছিলাম স্যার। কিন্তু কিন্তু কি করব বলুন, মাথার ঘায়ে কুকুরের যখন পাগলের মতো অবস্থা হয়, সেই রকম অবস্থা যখন মানুষের হয়, মানুষ তো দিশেহারা হয়ে অনেক কিছুই করে ফেলে স্যার। আমিও সেই রকম একটা ভুল করেছি। তার জন্য যদি আপনারা আমাকে শাস্তি দেবেন বলে মনে করেন তো দিন, আমি আপনাদেরকে বাধা দেব না। কিন্তু স্যার দয়া করে স্যার আমার 7 লাখ টাকাটা আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে অঞ্জন, আমরা কথা দিচ্ছি যাতে তুমি তোমার 7 লাখ টাকা ফেরত পাও। আপাতত বাইরে গিয়ে একটু অপেক্ষা করো, আমরা তোমার বয়ান রেকর্ড করব। যাও। ঠিক আছে স্যার। তাহলে কি বুঝছেন স্যার? দেখো, অঞ্জনের কাছে খুন করার যথেষ্ট মোটিভ থাকার পরেও আমার যেন মনে হয় অঞ্জন খুনটা করেনি। আমারও স্যার ওর সঙ্গে কথা বলে ঠিক সেরকমই মনে হলো। সম্রাটের দেহটা উদ্ধারের আগে ও সম্রাটের বাড়ির বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিল, যেটা ওর সব থেকে বড় এলিবাই। আর পল্লবী যদি সত্যি ওর কাছ থেকে এত টাকা নিয়ে থাকে, তাহলে ওর পক্ষে পল্লবীর সঙ্গে হাত মিলিয়ে সম্রাটকে খুন করাটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না স্যার। এক্স্যাক্টলি স্যার, তাহলে আমাদের সামনের রাস্তাটা তো সেই পল্লবীতে এসেই থমকে যাচ্ছে। সেই জন্যই তুমি অশোকনগর থানার সঙ্গে যোগাযোগ করো আর নিজে গিয়ে দেখো পল্লবী ওর মা আর দিদির ছত্রছায়ায় বাপের বাড়িতে লুকিয়ে আছে কিনা। রাইট স্যার, তাহলে আমি আজ থেকেই ফিল্ডে কোমর বেঁধে নেমে পড়ছি। হ্যাঁ, তাই করো। খুনটা যদি পল্লবী করে থাকে, তাহলে ওকে যেভাবেই হোক ধরে বেঁধে আইনের আওতায় আনতে হবে। ওর শাস্তি না হলে পুলিশ আর বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা, মানুষের অগাধ বিশ্বাস হারিয়ে যাবে। সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। ভিকটিম সম্রাট নিয়োগীর পলাতক স্ত্রী পল্লবী নিয়োগীকে খুঁজে বার করার জন্য আমাদের তদন্তকারী অফিসাররা পৌঁছালো উত্তর 24 পরগনার অশোকনগরে। আর সেখানকার থানার সহযোগিতায় পল্লবীকে তার বাপের বাড়ি থেকে গ্রেফতার করা হলো। আমরা জানতাম এই হত্যা রহস্যের চাবিকাঠি রয়েছে পল্লবীর কাছে, আর তাই তড়িঘড়ি পল্লবীকে তুলে আনা হয় বাগুইহাটি থানায়, আর শুরু হয় ম্যারাথন জেরা। আমাকে এখানে এভাবে ধরে আনলেন কেন? কি করেছি আমি স্যার? আপনার স্বামীর ডেড বডি বাথরুমে পাওয়ার পর আপনি গা ঢাকা দিয়েছিলেন কেন? গা ঢাকা দিইনি তো। তাহলে চুপচাপ বাপের বাড়ি গিয়ে মা দিদির আঁচলের তলায় লুকিয়েছিলেন কেন? কই স্যার, আমি তো কারো আঁচলের তলায় লুকোইনি। তাহলে স্বামীর রক্তাক্ত দেহ ফেলে রেখে মোবাইল বন্ধ করে বাপের বাড়ি চলে যাওয়ার কারণটা কি? স্যার, মনের দুঃখে আমি চলে গিয়েছিলাম। মনের দুঃখে? বাবা, আজ পর্যন্ত তো শুনেছিলাম মনের দুঃখে লোকে বনে জঙ্গলে যায়, ট্রেন ধরে বাপের বাড়িতে চলে যায় তো এই প্রথম শুনলাম। আমি কোথায় যাবো না যাবো সবকিছু আপনাদের চিঠি লিখে জানিয়ে যেতে হবে নাকি? ভাই, বড় বড় কথা বললে চুলে ঝুঁটি ধরে নাড়িয়ে দেবো বলে দিলাম। যদি মার খেতে না চান তাহলে ভালোই ভালো বলে দিন, অরিন্দমের সঙ্গে জুটি বেঁধে বাজার থেকে চাকরি দেওয়ার নাম করে মোট কত টাকা তুলেছেন? বল, মুখ খোল, না হলে সারা রাত নুন চিনির জল খাইয়ে তোকে পেটানো হবে। না না স্যার, না না স্যার, মারবেন না স্যার। আমি বলছি স্যার, বলছি নয়, বল কত টাকা তুলেছিস? অনেক টাকা। কত?
স্যার কত বলতে মানে ওই অরিন্দমের ডায়েরিতেই সব লেখা আছে। সম্রাটকে খুন করলি কেন? সম্রাটকে? না না স্যার, সম্রাটকে আমি মারিনি, ওকে আমি খুব ভালোবাসতাম, ওকে আমি কেন মারবো? মিথ্যে কথা বললে কিন্তু বিপদ আরো বাড়বে। বাথরুম থেকে তোর স্বামীর মৃতদেহ উদ্ধার করার আগে ও বাড়িতে আর কেউ ঢোকেনি। তোর প্রেমিক অরিন্দমও না, আর যাকে 7 লাখ টাকা চুনা লাগিয়েছিস সেই অঞ্জনও না। খুনটা আপনি করেছেন, সমস্ত এভিডেন্স আপনার বিরুদ্ধে যাচ্ছে। তাই সুযোগ পাচ্ছিস যখন সত্যিটা বলে দে, নিজের বিপদ নিজে ডেকে আনিস না। হ্যাঁ স্যার, আমি মেরেছি সম্রাটকে, আমি মেরেছি, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। একটু খুলে বলুন তো ব্যাপারটা। সেদিন রাতে অঞ্জন কয়েকজন লোককে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তোমার থেকে টাকা নিয়েছে আমার বউ আর বউয়ের বন্ধু, তাহলে আমি ফেরত দেবো কেন? এর কি গ্যারেন্টি আছে সম্রাটদা যে তুমি এগুলোর মধ্যে জড়িত নয়? নিজের মাইনের টাকা কম বলে নিজের বউকে দিয়ে এইভাবে ব্যবসা করাচ্ছ। আর একটা ফালতু কথা বললে না, জিপ টেনে একেবারে ছিঁড়ে ফেলে দিলাম। অনেক কথা বলে ফেলেছো তুমি, এবার আমার কথা শোনো। হ্যাঁ অরিন্দম বলো। হ্যাঁ, কি করছো? রান্না? আরে না না, তাহলে দেখো না 4-5 জন লোক এসেছে, ওই চাকরির টাকা ফেরত চাইছে, রীতিমতো বিক্ষোভ হচ্ছে। সে কি কি বলছো তুমি এসব? তাহলে আর বলছি কি তোমায়, তুমি যদি আমার অবস্থা নিজের চোখে দেখতে না তাহলে বুঝতে পারতে। আরে তোমার বাড়িতে কে কে এসছে? 5-6 জন এসেছে, সব থেকে বেশি লাফাচ্ছে ওই ছেলেটা। কোন ছেলেটা? আরে ওই যে, আরে আরে কি নাম, আরে অঞ্জন। অঞ্জন, যার থেকে তুমি 7 লাখ টাকা নিয়েছিলে। সর্বনাশ! তোমাকে তখন বারবার বলেছিলাম পাড়ার মধ্যে এইসব করতে যেও না, শুনলে না। এখন টাকা চাওয়ার জন্য কিন্তু আমার বাড়ি অবধি পৌঁছে গেছে। হ্যাঁ, এরপর যদি তোমার ঘরে যায় আর তোমার গলায় গামছা বেঁধে হিড়ির করে টানতে টানতে টাকা আদায় করে গণপিটুনি দেয়, তখন সামলাতে পারবে তো? আরে বাবা, আমার বাড়িতে এলে আমি ঠিক বুঝে নেব, তুমি আগে তোমার দিকটা দেখো। আমি নিজের দিকটা আর কি দেখবো? আমার তো টেনশনে মাথা কাজ করছে না, হাত পা কাঁপছে। তার উপর জানো কি হয়েছে, আমার বরকে সব বলে দিয়েছে। এখন আমার বর যে আমার কি অবস্থা করবে আমি তো সেটাই বুঝতে পারছি না। ফোনটা রাখো। ওরা চলে গেছে? আজকের মতো গেছে, আবার 7 দিন পরে কিন্তু আসবে। তখন যদি ওরা টাকা ফেরত না পায় আমার গায়ে হাত পড়বে, এমনকি আমাদের বাড়িও ভাঙচুর হবে। শোনো না গো, বলছি কি, চলো না আমরা থানায় যাই। থানায় যাবে? থানায় গিয়ে কি বলবে? আমি আর আমার প্রেমিক একসঙ্গে মিলে চিটিংবাজি করেছি, এবার মার খাবো, আমাদেরকে বাঁচাও, তাই তো? বিশ্বাস করো সম্রাট, আমি কিছু করিনি, সব টাকা অরিন্দমই নিত, আমি একটা কানা করেও নিইনি। তাহলে তোমার নাম জড়াচ্ছে কেন? ওরা মিথ্যেবাদী, তোমার নামে অপবাদ দিচ্ছে, তাই তো? আমি মানছি অরিন্দমের সাথে আমার একটা বন্ধুত্ব আছে, কিন্তু বিশ্বাস করো চাকরির টোপ থেকে টাকা ওই নিত, আমি নিইনি। তাই নাকি? হ্যাঁ। তুমি ধোয়া তুলসী পাতা, তাই তো? 1 মিনিট। এগুলো কি? বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরির জাল নিয়োগপত্র। তুমি নির্দোষ, তাই তো? তাহলে এইগুলো এই বাড়িতে এলো কি করে? অরিন্দম আমাকে ভয় দেখিয়েছিল যে এইগুলো যেন আমি আমার বাড়িতেই রাখি। ছি 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 পল্লবী, এইভাবে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করে না? এতগুলো নিরীহ ছেলেমেয়ের থেকে চাকরির নাম করে তুমি টাকা নিয়েছো, এটা অপরাধ। একবার তুমি ভাববে না? এসব কথা থাক না, এখন কিভাবে লোকের টাকাগুলো ফেরত দেবে সেটা নিয়ে আগে ভাবো। আমি কেন ভাববো? আর আমিই বা কেন টাকা ফেরত দেবো? টাকা নিয়েছো তুমি আর তোমার প্রেমিক, টাকা ফেরতও দেবে তুমি আর তোমার প্রেমিক। আর একটা কথা শুনে রাখো, একজনও যদি টাকা ফেরত না পায় না, এই সম্রাট নিয়োগী নিজে থানায় যাবে, থানায় গিয়ে পুলিশের হাতে প্রমাণ হিসেবে এই জাল কাগজপত্রগুলো দেবে, আর তোমাকে আর তোমার ওই প্রেমিক অরিন্দমকে হাতে হাত করা আর কোমরে দড়ি পরানোর ব্যবস্থা করে দেবে। কথাটা মাথায় রেখো।
এ কি তুমি? ভেবেছিলাম ওই সব ভুয়ো কাগজপত্রগুলো আমি পুড়িয়ে বাপের বাড়িতে চলে যাব, কিন্তু এই কাগজগুলো পোড়ানোর সময় জানলা থেকে ধোঁয়া বেরোতে দেখে পাড়ার কয়েকজন বাড়িতে চলে আসে, আর আমি ধরা পড়ে যাই। ধরা আপনি এমনিও পড়তেন ম্যাডাম, কারণ অপরাধী যতই শানা চালাক হোক না কেন একদিন না একদিন সে ধরা পড়ে, আর তার কপালে জোটে কঠোর থেকে কঠোরতম শাস্তি। তাই এর জন্য শাস্তি আপনি পাবেনই, তাই এখন থেকে তার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। অরিন্দম ছিল একজন প্রতারক, সে খুব ভালো মতো জানত এইভাবে কাউকে চাকরি দেওয়া যায় না। তবু সে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে লাখ লাখ টাকা তুলে চরম অন্যায় করেছিল, আর তার সেই অন্যায়ের ভাগিদার ছিল তার অবৈধ প্রেমিকা পল্লবী। আর ধরা পড়ে যাওয়ার ভয়ে পল্লবী নিজের স্বামীকে নৃশংসভাবে খুন করে যে অপরাধটা করেছিল সেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। আর তাই হয় পল্লবীর ফাঁসির সাজা হবে আর নয় যাবজ্জীবন। কিন্তু সে যাই হোক, চূড়ান্ত অপরাধ করলে তার এমন শাস্তি হওয়া উচিত যাতে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। সাবধান হন আপনারা, সাবধান হও বাংলা।